নমস্কার। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের প্রভাব যে ঠিক কতটা বাড়ছে তা এখন আর নতুন করে বলার কিছু নেই। একটা সময় ছিল যখন ভারত বিশ্বমঞ্চে শুধু শুনে যেত, কিন্তু আজ ভারতের সাধারণ মানুষের সিদ্ধান্ত গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। চলুন আজ আমরা এমনই এক নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী প্রতিবাদের গল্প শুনব, যা কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং সাধারণ পর্যটকদের সিদ্ধান্তের মধ্যে দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। তুরস্কের ইস্তানবুল বা আজারবাইজানের বাকুর মতো শহরগুলো, যেগুলো একসময় ভারতীয়দের কাছে স্বপ্নের মতো ছিল, হঠাৎ করে আজ সেগুলো ভারতীয় পর্যটকদের ভিড় ছাড়া এত খালি কেন? এই শূন্যতার পেছনে কিন্তু একটা বিরাট ভূরাজনৈতিক গল্প লুকিয়ে আছে। আসলে আমরা কথা বলছি এক ধরনের পরিকল্পিত অন্তর্ধান নিয়ে। মানে এটা কোনো সাধারণ অর্থনৈতিক মন্দা বা হুট করে ঘটে যাওয়া কিছু নয়, বরং এটা হলো ভারতের বিরুদ্ধে যাওয়া দেশগুলোকে ভারতীয় সাধারণ মানুষের দেওয়া এক মোক্ষম এবং নীরব জবাব। আর এই জবাবের কারণে তুরস্ক আর আজারবাইজানের পর্যটন শিল্প আজ গভীর সংকটে। একবার শুধু ভাবুন তো, ইস্তাম্বুলের সেই জমজমাট বাজার কিংবা বাঁকুর আধুনিক স্থাপত্য, এই সবকিছুই ছিল ভারতের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার কাছে এক দারুণ আকর্ষণের জায়গা। আর আজ সেই প্রাণচঞ্চল জায়গাগুলোই ভারতীয় পর্যটকদের অভাবে ধুঁকছে। কি এমন হলো যে ছবিটা এত তাড়াতাড়ি এভাবে পাল্টে গেল? এই খালি হয়ে যাওয়া হোটেল আর ট্যুরিস্ট স্পটগুলোর আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে সাম্প্রতিক একটা ভূরাজনৈতিক সংঘাতের দিকে, যা শুধু কূটনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ ভারতীয়দের মনেও গভীর ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই সব কিছুর সূত্রপাত হয়েছিল অপারেশন সিন্দুরের সময়। ওটা ছিল ভারতের জন্য এক জাতীয় সংকটের মুহূর্ত, যখন দেশ তার স্বার্থ রক্ষার জন্য এক কঠিন লড়াই লড়ছিল। আর ঠিক সেই সময়ে আন্তর্জাতিক মঞ্চে কে বন্ধু আর কে শত্রু, সেই আসল পরিচয়টা সামনে চলে আসে। আর সেই কঠিন পরিস্থিতিতেই তুরস্ক এবং আজারবাইজান খোলাখুলিভাবে পাকিস্তানের পক্ষ নেয়। আর সূত্র বলছে, এটা শুধু মুখের কথা ছিল না। অভিযোগ ওঠে যে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তুরস্ক তাদের তৈরি করা আধুনিক ড্রোন পর্যন্ত পাকিস্তানকে দিয়েছিল। এই পদক্ষেপকে ভারতীয়রা এক কথায় চরম বিশ্বাসঘাতকতা হিসাবেই দেখেছে। ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা খোদ প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট। তিনি সংসদে দাঁড়িয়ে মনে করিয়ে দিয়েছিলেন যে সেই সংকটকালে জাতিসংঘের ১৯৩টা দেশের মধ্যে মাত্র ৩টে দেশ, তুরস্ক, চীন আর আজারবাইজান, সরাসরি ভারতের বিরোধিতা করে পাকিস্তানের সুরে সুর মিলিয়েছিল। এই একটা কথাই যেন সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। চলুন এবার একটু সংখ্যাগুলো দেখি, কারণ কথা নয়, সংখ্যাই বলে দেবে এই নাগরিক বয়কটের অর্থনৈতিক প্রভাবটা ঠিক কতটা মারাত্মক ছিল। প্রথমে আসা যাক তুরস্কের কথায়। ভারতীয় পর্যটকদের এই নীরব প্রতিবাদ তুরস্কের পর্যটন শিল্পের একেবারে মেরুদণ্ডে গিয়ে আঘাত করেছে। এই চারটা একবার দেখুন। ২০২৪ সালে যেখানে ২ লাখের বেশি ভারতীয় তুরস্কে ঘুরতে গিয়েছিলেন, সেখানে ঠিক এক বছরের মাথায় ২০২৫ সালে সেই সংখ্যাটা হুড়মুড়িয়ে কমে ১.৫ লাখের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এই পতনটা সত্যিই চোখে পড়ার মতো, তাই না? মাত্র এক বছরে ৩৫% কমে যাওয়া, এটা কিন্তু কোনো ছোটখাটো পরিসংখ্যান নয়। এটা ছিল তুরস্কের পর্যটন শিল্প নিয়ে সমস্ত আশাকে ভেঙে চুরমার করে দেওয়া এক বিশাল অর্থনৈতিক ধাক্কা। আর এটা ছিল তাদের রাজনৈতিক সিদ্ধান্তের সরাসরি ফল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। তুরস্কের যে অবস্থা হয়েছে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজারবাইজানের জন্য। ভারতীয়দের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই দেশটার পর্যটন শিল্পে এর প্রভাব ছিল আরও অনেক বেশি মারাত্মক। এই স্লাইডটা দেখুন। আজারবাইজান যেখানে প্রায় ২.৫ লাখ ভারতীয় পর্যটকের স্বপ্ন দেখছিল, সেখানে বাস্তবে এসেছে মাত্র ৬০,০০০। ভাবুন একবার, আশার বাস্তবের মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। তাদের সব পরিকল্পনা এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। মানে প্রায় ৬৩% পতন। এই একটা সংখ্যাই প্রমাণ করার জন্য যথেষ্ট যে ভারতীয়রা যখন একজোট হয়ে কোনো দেশকে বয়কট করার সিদ্ধান্ত নেয়, তখন তার প্রভাব কতটা সুদূর প্রসারী আর বিধ্বংসী হতে পারে। তবে এই বয়কট কিন্তু শুধু মানুষের ব্যক্তিগত ক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চলুন দেখি কিভাবে সমাজের বিভিন্ন স্তর একজোট হয়ে এই প্রতিবাদকে একটা আন্দোলনে পরিণত করেছিল। এই প্রতিক্রিয়াটা ছিল একেবারে সংগঠিত। প্রথমে সাধারণ মানুষ নিজে থেকেই তাদের ভ্রমণের প্ল্যান বাতিল করে। এরপর মানুষের এই মেজাজ বুঝতে পেরে দেশের বড় বড় ট্র্যাভেল এজেন্সিগুলো ব্যবসায়িক লাভের কথা না ভেবে তুরস্ক আর আজারবাইজানের প্যাকেজ বিক্রি করা আর প্রমোট করা বন্ধ করে দেয়। আর সবশেষে ভারত সরকারও একটা কড়া কূটনীতি চাল দেয়, যখন প্রধানমন্ত্রী তুরস্কের শত্রু দেশ সাইপ্রাস সফর করেন। এটা ছিল এক নীরব কিন্তু অত্যন্ত জোরালো বার্তা।
এই পুরো ঘটনাটা আসলে এক নতুন ধরনের নাগরিক শক্তির উত্থান দেখায়। একে আমরা বলতেই পারি ভারতীয় কূটনীতির এক নতুন অধ্যায়, যার নাম রুপির শক্তি বা রুপি ডিপ্লোমেসি, যেখানে সাধারণ মানুষের মানিব্যাগই হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। দেখুন, একদিকে আছে পুরনো দিনের সরকার চালিত কূটনীতি, যেখানে অস্ত্র হল সেনা বা নিষেধাজ্ঞা, আর অন্যদিকে আছে এই নতুন নাগরিক চালিত প্রতিবাদ, যেখানে কোনো তলোয়ার বা ট্যাঙ্কের দরকার নেই। এখানকার অস্ত্র হল অর্থনৈতিক সিদ্ধান্ত, আর সৈনিক হল দেশের সচেতন নাগরিক। আর এর থেকেই জন্ম হয়েছে এক নতুন ধরনের ভারতীয় পর্যটকের, সচেতন পর্যটক। তাদের কাছে এখন ভ্রমণ মানে শুধু ছুটি কাটানো নয়, এটা তাদের নিজেদের মূল্যবোধ আর জাতীয়তাবাদের একটা জোরালো প্রকাশ। তারা এখন টাকা খরচ করার আগে ভাবে যে দেশে তারা যাচ্ছে সেই দেশটা ভারতকে কতটা সম্মান করে। তো শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করা দেশগুলোর প্রতি সাধারণ মানুষের এই অর্থনৈতিক প্রতিবাদ কি ভবিষ্যতেও চালিয়ে যাওয়া উচিত? এই রুপি ডিপ্লোমেসি কি ভারতের নতুন অস্ত্র হয়ে ওঠা উচিত? আপনাদের মতামত কি? অবশ্যই আমাদের জানান। জয় হিন্দ।